সরণের সর্বোচ্চ মান, আর সর্বোচ্চ সরণের মানকে আমরা কি বলি? বিস্তার। কোনো কিছুর সর্বোচ্চ বিস্তারকে কি বলা হয়? এ। তাহলে ওয়াই এর সর্বোচ্চ মানই তো এটা, সর্বোচ্চ সরতে পারে এতটুকু, তাহলে সেটাই তো এ। তাহলে এটা যদি এ হয়, তুমি যদি এখানে ওয়াই এর মান এ বসাও, তাহলে বেগ কত হয়? 0। এই জন্য এইখানে দাঁড়ায় থাকলে তোমার কাছে কি বেগ সবচেয়ে 0 লাগবে, মানে কোনো বেগই লাগবে না। এই জন্য দোলনা ধাক্কানোর জন্য কি করে? ওই বিন্দুতেই দাঁড়ায় থাকে যেখানে বাড়ি খাওয়ার সম্ভাবনা নাই। এবার কথা কি বুঝছো? এবার আমরা ত্বরণ দিয়ে আজকে কি তোমরা কি অধৈর্য হয়ে যেতেছো নাকি? তুমি তো ঘুমায় পড়তেছো শুধু। দাঁড়াও, আরেকটু দিয়ে শেষ করবো। ত্বরণ আমরা এইটা যেহেতু শেষ করছি, তাহলে ত্বরণ শেষ করে দেই। এখন দেখো ত্বরণের ক্ষেত্রে কি হবে, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা বুঝো তো তোমরা, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। কোনটাকে ডিফারেন্সিয়েশন করব? এই ভি কে আমি এই সব মুছে ফেললাম। হ্যাঁ, সবই ওয়াই অক্ষের সাপেক্ষে। যদি বোঝানোর সময় আমি এদিকে ধরতেছি, ধরে নাও এটাই ওয়াই অক্ষ। আমি যদি এরকম একটা অক্ষ নেই, সেটারে এইটারে যদি এক্স বলি আর এটারে যদি ওয়াই বলি, কোনো ভুল নাই কিন্তু। আমি যদি লিখে দিই এটা ওয়াই, তাহলে ওইটাই ওয়াই। কারণ তোমাদের বইতে এটাকে এক্স ধরে করতেছে, আমি এটা ওয়াই ধরতেছি কেন? যাতে তরঙ্গের অধ্যায়ে আবার নতুন করে এটা না করাইতে হয়। তরঙ্গের অধ্যায়ে ওয়াই দিয়ে করছে, এই অধ্যায়ে এক্স দিয়ে করছে, কিন্তু দুইটা অভিন্ন জিনিস। শুধু সরণকে আমি যে কোনো একটা দিয়ে ধরে নিচ্ছি। বুঝতেছো কথা? সো এইবার দেখো, আমার এইখানে ভি কে যদি দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করি, ফিজিক্সের গতির অধ্যায়তে আমরা শিখছি ডিভি বাই ডিটি কি? ত্বরণ। সেটাকে আমি ছোট হাতের এ দিয়ে প্রকাশ করব বিধায় এতক্ষণ আমি এই যে ক্যাপিটাল এ লিখছি হচ্ছে বিস্তারকে। বুঝছো এবার? এ ইকুয়াল টু তাহলে ডিভি ডিটি, ত্বরণের মান বের করবো। এবার হচ্ছে ত্বরণের মান বের করবো। একটু দেখো সবাই, তাহলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে এ ওমেগা তো থাকবেই, এ ওমেগা থাকবেই। এখানে কি হবে? কজ হয়ে যাবে মাইনাস সাইন ওমেগা টি প্লাস আলফা, কিন্তু ওমেগা টি প্লাস আলফা তো ওমেগা না। ওটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করে আরেকটা ওমেগা আসে, এখানে স্কোয়ার দিয়ে দিলাম। বুঝা যায়? কজ ওমেগা টি প্লাস আলফাকে ডিফারেন্সিয়েশন করলে সাইন ওমেগা টি প্লাস আলফা হয়, কিন্তু এটা তো টি না। আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কাকে পাবা? ওমেগা পাবা, কারণ আলফা তো 0, কারণ কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0। ওমেগা টিকে ডিফারেন্সিয়েশন করলে ওমেগা পাওয়া যাবে, সেই ওমেগা দিয়ে গুণ করে দিছি। কমপ্লিট। এইবার আসো দেখো তো এইটার চেনা যায় কিনা। এ সাইন ওমেগা টি ইকুয়াল টু কি? ওয়াই মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই লেখলে কোনো সমস্যা আছে? এটাই কি ত্বরণ, এটাই কি ত্বরণ। বুঝতেছো? তাহলে এখন বলতে হবে যে এ ম্যাক্সিমাম হবে কখন? এ ম্যাক্স হবে যখন কি ওয়াই ইকুয়াল টু এ, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার এ, যখন ওয়াই ইকুয়াল টু এ হবে আর কি। ওয়াই ইকুয়াল টু এ হলে ত্বরণ কি হয়? ম্যাক্সিমাম। আর ওয়াই ইকুয়াল টু 0 হলে ত্বরণ 0। ওয়াই ইকুয়াল টু 0 হলে ত্বরণ 0। বোঝা যাচ্ছে? এই শেষ হয়ে গেছে, আর একটা সূত্র বোধহয় আছে। কি সূত্রগুলো তো সব কি একটার পর একটা কি চেইনের মতো, একটা থেকে একটা আসতেছে। তোমরা একটু এগুলোকে ভেঙে ভেঙে বাসায় প্র্যাকটিস করবা, তাইলে দেখবা যে সূত্রের মুখস্থ করার যে এক্সট্রা প্যারাটা এটা থাকবে না। আমার কথা বুঝছো? কোনটা থেকে কোনটা আসতেছে এটা চেইনটা মনে রাখতে পারলে, বা এটা কয়েকবার তুমি নিজে নিজে ভাঙাও। এবং ফিজিক্সের মূল ব্যাপারটাই হচ্ছে, ফিজিক্সের মূল উদ্দেশ্যটা কি? তুমি যদি ফিজিক্সে অনার্স মাস্টার্স করো, তোমাকে তো যদি বিদেশের ইউনিভার্সিটিতে যে পোস্ট ডক্টরেট করতে হয়, তখন তোমাকে তো ওরা বলবে যে তুমি ইকুয়েশন বানাও একটা, এই সমস্যায় পড়ছো, একটা ইকুয়েশন বানাও। কথা বুঝো নাই? আমার কথা বুঝছো? তো একটা সমস্যায় পড়লে তোমাকেও ইকুয়েশন বানাইতে হতে পারে। সেখানে ইকুয়েশনটা কীভাবে আসে, তোমার জানা ইকুয়েশনগুলো কীভাবে আসছে সেটা যদি না জানো, অজানা একটা ইকুয়েশন তুমি বানাবা কীভাবে? আমার কথা বুঝো নাই? ফিজিক্সের মূল উদ্দেশ্যটাকেই নষ্ট করে ফেলতেছে আমাদের এই ইকুয়েশন ড্রাইভ না করে। হ্যাঁ,
সৃজনশীল, আমি এই প্রশ্নটা তোমাদের বলি না, উদ্দেশ্য কিন্তু ভালো ছিল। সৃজনশীল মানে কি? সৃজনশীল মানে ক্রিয়েটর। আচ্ছা, ক্রিয়েটিভ ব্যাপার থাকবে, তাই না? তুমি তোমার মতো করে ক্রিয়েটিভ ব্যাপারটা কি? আমি একটা নতুন ইকুয়েশন বানাইতে পারি না, তাহলে কি আমি ক্রিয়েটিভ না নন ক্রিয়েটিভ? যাও, কত দূরে না যাই। আচ্ছা, এবার কি বুঝছো আমার কথা? যে আমি যদি ক্রিয়েটিভ না, ক্রিয়েটিভের ব্যাপারটা কি? ক্রিয়েটিভ মানে হচ্ছে যে সে নতুন একটা ইকুয়েশন তৈরি করতে পারবে। তাহলে একটা নতুন ইকুয়েশন যদি আমি না তৈরি করতে পারি, তাহলে তো আমি ক্রিয়েটিভ হতে পারলাম না। তাহলে আমার সিস্টেমের নাম ক্রিয়েটিভ, আমার বানাইতেছে মানে আনপ্রোডাক্টিভ, একেবারে মানে কোনো ইকুয়েশনকে প্রুভই করে দেখাচ্ছে না আমাকে। তাহলে কোনো লাভ হইলো এটার? না, এটা ক্রিয়েটিভ সিস্টেমের উল্টা চলতেছে আমাদের, আমার কাছে মনে হয়। আমি একজন ফিজিক্সের প্রফেসরের সাথে একদিন বসছি, একজন ইউনিভার্সিটি প্রফেসরের সাথে। সে একদিন খুব দুঃখ প্রকাশ করতেছে যে তাদের কথা হচ্ছে যে ফিজিক্সের বই দেখলে তাদের কান্না আসে, কারণ সেই সময় ফিজিক্সের বইটা ঠিক এতটুকুই মোটা ছিল, এর থেকেও পাতলা করে ফেলছিল। তার একটা ভার্সনের বই আমি রেখে দিছি স্মৃতি হিসাবে, যে এক সময় দেখানো যাবে যে ফিজিক্সের বই এত পাতলা হয়েছিল, জিরো ফিগার ফিজিক্স বই। এবার দেখো, তাহলে এবার ব্যাপারটা বুঝো। আমরা ত্বরণ বের করছি, বেগ বের করছি। আমাদের আজকের যে লাস্ট টপিক দুইটা, সেটা হচ্ছে তরঙ্গ বা স্পন্দন বা গতি, যা নিয়ে আমরা যত আলোচনা করতেছি, এগুলা কি আসলে? তরঙ্গ কি? তরঙ্গের সংজ্ঞা বলো। তরঙ্গ কি? না, তরঙ্গের সংজ্ঞা তো এটা ছিল না। তরঙ্গের সংজ্ঞা ছিল যে মাধ্যমের স্থানান্তর না ঘটিয়ে শক্তির স্থানান্তর ঘটলে সেটাকে কি বলে? তরঙ্গ। মনে পড়ছে? তাহলে তরঙ্গ কি? ওয়ান কাইন্ডস অফ এনার্জি। তাহলে তরঙ্গ নিয়ে আলোচনা করতেছি, তার এনার্জি জানি না, তাহলে লাভ আছে? জিনিসটাই যা তাই জানি না, তাহলে এতদূর যা করলাম, এতক্ষণ যা করলাম, সেটা কি বিঠা না? তরঙ্গই ছিল, সেখানে এই সংজ্ঞাটাই ছিল যে যেখানে মাধ্যমের পরিবর্তন স্থানান্তর না ঘটিয়ে কি শক্তির স্থানান্তর ঘটায়, সেটাকে তরঙ্গ বলে। এবার দেখো, আমরা এইটুকু মুছি নেই, এটার পেছনে একটা কারণ আছে, সেটার কারণটা একটু পরে দেখতেছি আমরা। সেটা হচ্ছে এনার্জি বের করতে হবে। এনার্জি দুই প্রকার। কয় প্রকার? তাহলে ই পি পটেনশিয়াল এনার্জি, আর ই কে। তাহলে আমি ই কে বের করি আগে। ই কে, একটা তরঙ্গের কি শক্তি থাকবে? দুইটা শক্তি থাকবে। তরঙ্গের দুইটা শক্তি থাকবে, একটা হচ্ছে গতি শক্তি আর একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। তো কাইনেটিক এনার্জি কি বলো? হাফ এম ভি স্কোয়ার। তো আমি এটা মুছিনি কেন, এবার বুঝছো? এবার হাফ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কজ ওমেগা টি প্লাস আলফা, বোঝা যায়? এটা কি ইকে? বুঝি না। ও, কজের উপর স্কোয়ার হবে। হ্যাঁ, কজের উপর স্কোয়ার। না না না, থিটার উপর স্কোয়ার হয় না। কোন? কজ স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা, থিটার উপর কখনো স্কোয়ার হয় না। আচ্ছা, ই কে পাওয়া গেল। ইপি, যদিও এটা একটু ড্রাইভ করা দরকার ছিল, যাই হোক আপাতত স্প্রিং এর বিভব শক্তি মনে আছে? হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। এটা স্প্রিং এর গতিশক্তি। আমি অন্য কোনো সময় এটাকে ভাঙায় দেখাবো। তো হাফ কে এক্স স্কোয়ার না বলে আমি এখানে কি বলবো? কেন বলবো? কারণ এটা হচ্ছে কি, স্মরণকে আমরা এক্স এর পরিবর্তে সব জায়গায় ওয়াই ধরে আসতেছি, অতএব এখানে হবে ওয়াই স্কোয়ার, হাফ কে ওয়াই স্কোয়ার। তাহলে হাফ কে, কে এর জায়গায় আমরা লিখবো এখন কি বলো তো? কে ইকুয়াল টু কি ছিল? বলতে পারবো না? ওমেগা ইকুয়াল টু ছিল রুট ওভার কে বাই এম। তাহলে ওমেগা স্কোয়ার এম ইকুয়াল টু কে, বোঝা যায়? তাহলে আমি এই জায়গায় ওমেগা স্কোয়ার এম বসাইলাম, বসানো যায়? কোন লাইন থেকে? এই লাইনের এই যে ভির জায়গায় এই ভির মান বসাই দিচ্ছি। এটা আলাদা জিনিস, এটা ই কে বের করে রাখছি, আমি ইপি বের করতেছি। ইপি এর সূত্রই হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, স্প্রিং এর বিভব শক্তি। তাহলে এবার দেখো, এই কে এর জায়গায় আমি এই মান বসাই দিলাম, ওয়াই এর জায়গায় কি বসবে? তাহলে এ স্কোয়ার
সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা। বুঝে গেছে? না না, দুইটাই তরঙ্গের জন্য। আমি আগেই বলছি যে স্প্রিংয়ের জন্য যে সূত্র প্রযোজ্য সেটা পর্যায়বৃত্ত গতির সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য, সেই কারণে এটা হয়েছে। আমার কথা বুঝছো এবার? কোন জায়গায়? আচ্ছা, তরঙ্গের যেহেতু ভর নাই, যে কাঁপতেছে তার তো ভর আছে। যাকে কাঁপায় তুমি তরঙ্গ তৈরি করতেছো তার ভর আছে না, তরঙ্গের ভর নাই। আমার কথা বুঝছো? এবার আসো, এবার এদিকে খেয়াল করো, এদিকে দেখতে বলছি আমি। এইটা ই কে আর এটা ইপি, তাহলে এই দুইটাকে যোগ করলে কি পাওয়া যায়? মোট শক্তি। অতএব ই উইল বি ই কে প্লাস ইপি। এদিকে খেয়াল করতে বলছি কথা না বলে। তাহলে ই কে এর মান বসায় দাও, হাফ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কজ ওমেগা টি প্লাস আলফা। বোঝা যায়? প্লাস দিয়ে কি হবে? এখানে কি হবে? হাফ, জায়গা হবে না, এটা নিচের লাইনে লিখতে হবে। তাহলে আমি টোটাল ই ইকুয়াল টু লিখতে পারি, ই কে হচ্ছে হাফ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা। তো আমরা এখন এই পাশ মুছে ফেলবো, এটা আর দরকার নেই আমাদের শক্তির ইকুয়েশন দেখো চলে আসছে। এবার তোমরা বলো দুইজনের কাছে ই ইকুয়াল টু, তাহলে আমি কি কমন পাচ্ছি বলো তো কেউ একজন? হাফ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কমন পাচ্ছি, বাকিটা সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা প্লাস কজ স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা। তাহলে কি আসে? হাফ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার হচ্ছে ই, টোটাল এনার্জি। এখান থেকে বলা যায়, দেখো কোনো একটা বস্তুর ভর কি কনস্ট্যান্ট, কোনো একটা বস্তুর ভর কনস্ট্যান্ট, ওমেগা কি, এটা কি গেল কই? এটা তুমি, এটা আমি বলবো না, তুমি তুমি খুঁজে বেড়াও কোথায় গেল, এটা গেল কই? এবার দেখো ওমেগা কি একটা, আমি বলছি কৌণিক কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ কি কনস্ট্যান্ট, এটা বলছিলাম মনে আছে? কোনো ঘূর্ণনশীল বস্তুর কৌণিক বেগ কনস্ট্যান্ট, রৈখিক বেগ পরিবর্তনশীল, কারণ ব্যাসার্ধ বাড়লে রৈখিক বেগ বাড়ে কিন্তু কৌণিক বেগ সবার সমান। এই বস্তুটা ফ্যানের যতগুলো বিন্দু আছে, যদিও ফ্যানে এখন বিন্দুতে বিন্দুতে ভরে গেছে আচ্ছা, তো এই ফ্যানের যতগুলো বিন্দু আছে সব বিন্দুর কি কৌণিক বেগ সেম, কিন্তু প্রত্যেকটা বিন্দুর রৈখিক বেগ আলাদা, দূরত্ব বেশি যার তার রৈখিক বেগ ভিন্ন। এবার খেয়াল করো, তাহলে আমরা এই জায়গায় কি পাচ্ছি, যে এই জায়গায় একটা সিদ্ধান্তে আসা যায় ই ইকুয়াল টু ই ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার। এই সিদ্ধান্তটা খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। একটা তরঙ্গের শক্তি তত বেশি যার বিস্তার তত বেশি, একটা যত বেশি বিস্তারে কাঁপবে তত তার এনার্জি বেশি। এবং মাইক দিয়ে আমরা যখন কথা বলি, মাইক দিয়ে বক্তব্য দেয় না, তখন এই ফিজিক্সটাকেই কাজে লাগানো হয়। মাইকে কি করা হয়, তোমার ভোকাল কর্ড একটা নির্দিষ্ট মানে বিস্তারে কাঁপতে পারে, এখন ওই কম্পনের এনার্জি এত লোকের কাছে বন্টন করা সম্ভব না। তখন আমরা কি করি, আমরা একটা মাইক নেই, বড় একটা মাইক নিলাম, এইটার পর্দাকে বেশি বিস্তারে কাঁপানো হয়। কি করা হয়, পর্দা থাকে মাইকের পর্দা, তোমার পর্দা যদি বেশি বিস্তারে কাঁপাইতে যাও ফেটে যাবে, ভোকাল কর্ড ফেটে যাবে। তাহলে ও যেটা বলতেছে ওইটাকে আমরা মানে ইলেকট্রনিক্স দিয়ে অ্যাম্প্লিফাই করে মাইকের পর্দাকে অনেক জোরে জোরে কাঁপাচ্ছি। মানে কি জোরে কাঁপানো বলতে কিন্তু বেশি এইভাবে কাঁপানো হচ্ছে না, কম্পন তুমি যতটুকু কাঁপাচ্ছ ততটুকুই কাঁপতেছে, কিন্তু এটা বিস্তার বেশি দিয়ে কাঁপানো হচ্ছে। আমার কথা বুঝছো? তার জন্য বেশি এনার্জি প্রডিউস হচ্ছে, এই জন্য মাইকের শব্দ সবাই ভাগ করে
পেয়ে যাচ্ছি। কম্পাঙ্কের বিস্তার বেশি হচ্ছে। কম্পাঙ্ক না, কম্পাঙ্ক দেখো, কম্পাঙ্ক বেড়ে গেলে একটা একটা ব্যাপার হবে যে একজন কথা বলতেছে এরকম, তুমি এটা কম্পাঙ্ক বাড়াই দিলা, তাইলে যেটা হবে সেটা হচ্ছে এরকম হয়ে যাবে, দ্রুত কাঁপতেছে। কথা বুঝছো? দেখো এই এই বিস্তার আর এই বিস্তার প্রায় সেম, বিস্তার সেম, কিন্তু কি হয়েছে, কম্পাঙ্ক বেড়ে গেছে। এটা করা যাবে না, এটা করলেও এনার্জি বাড়ানো যায়, কিন্তু এইটা করা যাবে না। কেন করা যাবে না আমি পরে বলতেছি। এটা করেও কিন্তু কম্পাঙ্কের কি করা যায়, শক্তি বাড়ানো যায়। এটা করলেও শক্তি বাড়বে, এটা করা যাবে না কেন সেটা বলতেছি। মাইক যেটা করে সেটা হচ্ছে এইটার যেই বিস্তার দেখো এইটুকুই, এই সাইজের ছিল না, এটা কম্পাঙ্ক বাড়বে না, বিস্তার বাড়বে। মাইক কি করে, তুমি যে কথা বলো সেটার কি করে দেয়, কথা কি বুঝছো? মাইক অ্যাম্পলিফাই করে কোনটাকে, এই বিস্তার, এই যে এটাকে কি বলে, বিস্তার না, বিস্তার বাড়ানো হয়। এখন প্রশ্ন হচ্ছে কম্পাঙ্ক বাড়লে কিভাবে এনার্জি বাড়বে সেটা আমি তোমাদের দেখাই। এই জায়গায় এখন একজন বললো যে আচ্ছা ঠিক আছে, E=12m² ওমেগার জায়গায় আমি লিখবো 2πf হোল স্কোয়ার লেখা যায়, তাহলে 12m a² 4f² π², তাহলে এখানে কি এফ চলে আসছে না? তাহলে এফ এর মান বাড়াইলেও কি করা যায়, শক্তি বাড়ানো যায়। কিন্তু এফ এর মান বাড়ানো হয় না কেন, দেখো এফ এর মান বাড়ানো, আমি গতদিন ক্লাসে বলছি যে একটা নির্দিষ্ট জিনিসকে বাড়ি দিলে, তোমাদেরই বোধহয় বুঝাইছি এটা, একটা নির্দিষ্ট জিনিসকে বাড়ি দিলে তুমি ওই পাশ থেকেই বুঝতে পারতেছো এটা একটা গ্লাসকে বাড়ি দেওয়া হয়েছে বা স্টিলের প্লেটকে বাড়ি দেওয়া হয়েছে। আমি যদি ওই রুমের থেকে একজনকে বলি একটা গ্লাসকে বাড়ি দাও, আরেকজনকে বলি একটা কাঁসার প্লেটকে বাড়ি দাও, একটা স্টিলের প্লেটকে বাড়ি দাও, তুমি তিনটা শুনে বুঝবা না যে তিনটা ওই তিন জিনিস। তার মানে ওদের প্রত্যেকের কি থাকে, একটা নির্দিষ্ট কম্পাঙ্ক থাকে। নির্দিষ্ট কি থাকে, প্রত্যেকটা বস্তুর একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আছে, আর ওই কম্পাঙ্কের সাথে যদি আমার প্রযুক্ত কম্পাঙ্ক মিলে যায় তখন সেটা সর্বোচ্চ বিস্তারে কাঁপে, সেটাকে অনুনাদ বলে। আমি বুঝেছিলাম অনুনাদের ব্যাপারটা গতদিন, সেই ব্যাপারটা খেয়াল করো। তাহলে প্রত্যেকটা লোকের ভয়েসের কি আছে, একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আছে। কম্পাঙ্ক কম হচ্ছে মেয়েদের ভয়েসের, কি কম্পাঙ্ক কম হচ্ছে সরি আমি উল্টা বলতেছি, কম্পাঙ্ক বেশি হচ্ছে মেয়েদের ভয়েসের, আর কম্পাঙ্ক কম হচ্ছে ছেলেদের ভয়েসের। ছেলেদের ভয়েসের কম্পাঙ্ক কম কেন, কারণ ভোকাল কর্ড ভারী শক্ত, তার জন্য আমাদের আস্তে কাঁপে, মোটা সুর বের হয়। আর মেয়েরা হচ্ছে কম্পাঙ্ক বেশি, কম্পাঙ্ক বেশির কারণে তাদের তীক্ষ্ণ। এখন মাইকে কেন এটা হচ্ছে আমার মনে করো, এদিকে খেয়াল করো, একজন নেতার ভয়েস হচ্ছে এইটা, সেটা মাইকে এইটা করে না কেন, কি হবে জানো? মনে করো একজন নেতা কথা বলতেছে ছেলের ভয়েসে, এটা কম্পাঙ্ক বাড়ায় শক্তি বাড়াইলাম মাইক দিয়ে, তাহলে একজন বক্তব্য দিচ্ছে শোনা যাবে আরেকজনের বক্তব্য, মানে মেয়েলি কণ্ঠ শোনা যাবে। ওই যে অনেক অ্যাপসে মেয়েলি কণ্ঠ বানায় ফেলে না, দেখা গেল সাকা চৌধুরী বক্তব্য দিচ্ছে, মনে হবে যে খালেদা জিয়া বক্তব্য দিচ্ছে, ব্যাপারটা অন্যরকম লাগবে। তো এই জায়গায় প্রবলেমটা তৈরি হবে। সেই জন্য মাইক কি করে, বিস্তার বাড়ায়। বিস্তার বাড়াইলে কম্পাঙ্ক চেঞ্জ না করলে গলার বৈশিষ্ট্য ঠিক থাকবে, মানে ভোকাল ব্যাপারটা ঠিক থাকবে, যার ভয়েস তারটাই শুনবা, কিন্তু জোরে শুনবা। পর্দা বেশি জোরে কাঁপায়, মানে ওই পরিমাণই কাঁপতেছে, কিন্তু পর্দাকে বেশি দূরে দূরে কাঁপানো হইলো, তাহলে কি হবে, কম্পন বেশি হবে, বিস্তার বেড়ে যাবে। তাহলে এই পর্যন্তই আজকে, যেটুকু শিখছো হিউজ ব্যাপার স্যাপার শিখে ফেলছো আজকে, যা শিখছো